সবাইকে স্বাগত জানাচ্ছি মাই জার্নি অ্যাজ আ টিচারে। আজকে আমরা পড়ব ওজিমেন্ডিয়াস, লিখেছেন পি শেলি বা পার্সি বেসি শেলি। তো কবিতাটা শুরু করার আগে বলতে চাই এই কবিতাটা হচ্ছে সনেট, এবং সনেটের বৈশিষ্ট্য হচ্ছে সনেট 14 লাইন বিশিষ্ট একটা কবিতা, এবং এই 14 লাইনের মধ্যে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করি। যেটার প্রথম অংশটাকে আমরা বলি অক্টেভ, যেটাকে বলা হচ্ছে 8 লাইন, এবং শেষের যে 6 লাইনস আছে সেই 6 লাইনসের স্ট্যান্সাকে বলা হয় সেস্টেট বা ষষ্ঠ, কারণ সেটা 6 লাইন বিশিষ্ট। তো এই দুইটা স্ট্যান্সা নিয়ে একটা সনেট হয়, এবং সনেটের একটা রাইম স্কিম থাকে, মানে তার মধ্যে যেই ছন্দটা আছে, শেষের যেই এন্ড রাইমটা আছে, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। যদিও আজকে আমরা সনেট নিয়ে খুব বেশি কথা বলবো না, আমরা আজকে ওজিমেন্ডিয়াস নিয়েই মূল আলোচনা করব। মূল আলোচনা শুরু করার আগে ওজিমেন্ডিয়াস নিয়ে যদি আমি কবিতাটার টাইটেল যেটা আছে ওজিমেন্ডিয়াস, এই টাইটেল নিয়ে বলতে চাই। এই কবিতাটার লেখা হয়েছে একজন ইজিপশিয়ান বা মিশরীয় একজন রাজা ছিলেন, যাকে বলা হয় রামেসেস II। এই রামেসেস II তার আরেকটা নাম ছিল, যে নামে আসলে সেই সময়ের লোকেরা তাকে ডাকতো, মিশরীয় এই রাজাকে, সেই নামটা হচ্ছে ওজিমেন্ডিয়াস। এবং ওই মিশরীয় রাজার নাম অনুসারেই কিন্তু কবিতার নামকরণ করা হয়, এবং কবিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চরিত্র কিন্তু ওজিমেন্ডিয়াস, এই রাজাকে আমরা দেখতে পাবো। এবং আরেকটা বিষয় হচ্ছে এই কবিতায় আমরা ডাবল ন্যারেটর, মানে দুটো ন্যারেটর দেখবো। সেটা হচ্ছে পার্সি বেসি শেলি তো এই কবিতাটা এই গল্পটা আমাদের বলছেন, কিন্তু ওনার সাথে কিন্তু পথে আরেকজন ট্রাভেলারের দেখা হয়েছে। তো এই গল্পটা আসলে উনি ট্রাভেলারের থেকে প্রথমে শুনেছেন, এবং শোনার পরে সেই হুবহু ট্রাভেলারের মুখের গল্পটাই কিন্তু আমাদেরকে উনি আবারও বলে শোনাচ্ছেন, যেটা ইনভার্টেড কমার মাঝখানে আমরা দেখতে পাবো। তাই আমরা দেখতে পাবো এখানে ডাবল ন্যারেটর, যে মানে দুজন মিলে একটা কবিতাকে বর্ণনা করলে আসলে কেমন হতে পারে। তো এবং এই কবিতাটার পটভূমি সম্পর্কে যদি একটু বলতে চাই, তাহলে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে এই কবিতাটা হচ্ছে অটোক্রেট কিংবা ডিকটেটর এই বিষয়টাকে নিয়ে লেখা হয়েছে, মানে স্বৈরাচার, কোনো একজন স্বৈরাচারী রাজা বা স্বৈরাচারের বিরুদ্ধে লেখা একটি কবিতা। তো আমরা সবাই জানি, যখন আসলে আমাদের কাছে অর্থ থাকে কিংবা ক্ষমতা থাকে, তখন কিন্তু আমরা ধরাকে সরাজ্ঞান করি না। আমরা চিন্তা করি যে আমাদের এই সম্পদ, আমাদের এই ক্ষমতা হয়তো কখনোই শেষ হবে না, কিন্তু আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু ক্ষণস্থায়ী। একজন মানুষ কিন্তু কখনোই সারা জীবন তার সে বেঁচে থাকতে পারে না, কিংবা তার অর্থ সম্পদ, একটা সময় দেখা যায় রাজাও কিন্তু ঠিক পরের দিন ভিখারি হয়ে যেতে পারে। একজন বড় শাসকও কিন্তু তার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। আবার অনেক বড় বড় সভ্যতা, যেটাকে বলা হতো সবচেয়ে শক্তিশালী যে সভ্যতা, সেই সভ্যতাও কিন্তু একটা সময় মাটির নিচে চলে গিয়েছে। সবচেয়ে বড় যে জাহাজ টাইটানিক, সেই জাহাজটাও কিন্তু একটা সময় ডুবে গিয়েছে, এবং একটা সময় না, একদিন পরেই, মানে বানানোর পরপরই দেখেছি যে জাহাজটা ডুবে গিয়েছে। তেমনি আমাদের যে রূপ, সৌন্দর্য, অর্থ, আমাদের সাফল্য, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে মানুষের তৃপ্ত থাকা উচিত। মানুষের একটা লাইক ইউ আর শোয়িং ইউর গ্র্যাটিটিউড, হ্যাঁ, অথবা ইউ আর ভেরি গ্রেটফুল, যেটাই আমার জীবনে একটা অ্যাচিভমেন্ট আছে, সেটা নিয়ে অবশ্যই আমাদেরকে গ্রেটফুল থাকতে হবে। আমাদের অবশ্যই সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমাদের সমাজের প্রতি, আমাদের মা বাবার প্রতি, ঈশ্বরের প্রতি, আপনার কাজের প্রতি আপনাকে রেসপেক্টফুল হতে হবে, মানুষের প্রতি রেসপেক্টফুল হতে হবে। কিন্তু দাম্ভিকতা, মানুষের মধ্যে সেই দাম্ভিকতাটা আনা যাবে না, কারণ আপনি আসলে আজকে আপনাকে সবাই মনে রাখছে বা আপনাকে বাহবা দিচ্ছে, কিন্তু কালকে কিন্তু আপনি পৃথিবীতে থাকবেন না, অথবা আপনার আজকের সেই সাফল্যটা কিন্তু কালকেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। তো আসলে আমাদের জীবনের কোনো কিছুই যেহেতু পার্মানেন্ট না, স্থায়ী না, প্রত্যেকটা জিনিসই কিন্তু ক্ষণস্থায়ী। এই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের বিনয়ী হতে হবে, আমাদের কাজ নিয়ে অহংকার বা দাম্ভিকতা আনা যাবে না। তো শুরু করছি আমাদের মূল কবিতা, লাইন বাই লাইন অ্যানালিসিস ওজিমেন্ডিয়াস। ওজিমেন্ডিয়াসের প্রথম যে লাইনটা, সেখানে বলা হয়েছে I met a traveler from an antique land, মানে আমার দেখা হয়েছিল একজন
ভ্রমণকারীর সাথে। তো একজন ট্রাভেলারের সাথে কিন্তু আমাদের ন্যারেটর যিনি আছেন, আমাদের কবি, দেখা হয়েছে। এবং সে কোথা থেকে এসেছিল? সে একটা অ্যান্টিক ল্যান্ড থেকে এসেছে। অ্যান্টিক বলতে বোঝানো হয় প্রাচীন এবং অনেক আগের কোনো একটা ল্যান্ড। এবং এখানে আমরা জানি মিশরীয় সভ্যতা বা মিশরের জায়গাগুলো কিন্তু খুব প্রাচীন কাল থেকেই বিরাজমান। তো এখানে ওই সভ্যতাটাকেই বোঝানো হচ্ছে। কিন্তু আমরা এখানে বলতে পারি যে কোনো একটা প্রাচীন সভ্যতা বা প্রাচীন একটা জায়গা থেকে বা অনেক আগের পুরাতন একটা ল্যান্ড থেকে কিন্তু এই ট্রাভেলার এসেছেন এবং তার সাথে আমাদের কবির দেখা হয়েছিল। হু সেড, যে আমাকে বলেছিল। তারপর থেকে কিন্তু ইনভার্টেড কমা। সো ইনভার্টেড কমা বলতে আমরা বুঝতে পারছি যে ট্রাভেলার মুখে যেই কথাগুলো বলেছেন সেটাকেই বলা হচ্ছে। ট্রাভেলার কি বলেছিলেন? টু ভাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস লেগস অফ স্টোন স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট। তার মানে দুইটা ভাস্ট মানে বিশাল বড়, যেটাকে কলোসাল বলা হয়, বিশাল বড় একটা ট্রাঙ্কলেস লেগস। ট্রাঙ্কলেস বলতে বোঝাচ্ছে যে যেটার বডিটা বা যেটাকে টর্সো বলা হয়, এই মানে পায়ের অংশ থেকে, মানে কোমর থেকে পা, মানে পায়ের জায়গাটা আছে কিন্তু সেটার উপরের যে আপার পোর্শন যে বডিটা সেটা কিন্তু লেগ। এই লেগসটা যেটা কিনা পাথরের তৈরি, সেটা একটা মরুভূমির মাঝখানে কিন্তু দাঁড়ানো ছিল। নিয়ার দেম on the stand half sunk a shattered visage lies. Near them, them বলতে বোঝাচ্ছে হচ্ছে ওই যে ট্রাঙ্কলেস যে দুটা পায়ের যে পাটা, সেই পা দুটো যে দাঁড়িয়ে আছে যেখানে, তার একদম কাছেই কি ছিল? on the sand, স্যান্ডের মধ্যে মানে বালির মধ্যে, half sunk shattered, shattered মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ, একদম যেটা একদম চূর্ণ বিচূর্ণ হওয়া একটা ভিসেজ। ভিসেজ মিন্স ফেস, আমাদের ফেসটাকে বলা হচ্ছে ভিসেজ। লাইস মানে অর্ধ নিমজ্জিত একটা মাথা, একটা মস্তক। এটা হচ্ছে যেই লেগটা আমরা দেখেছি সেটার এই মাথাটা, সেটা হচ্ছে ঠিক পায়ের কাছে, ওই পায়ের কাছে যে বালিটা আছে, বালির মধ্যে অর্ধ নিমজ্জিত অবস্থায় সেটা পড়ে আছে। হুজ ফ্রাউন অ্যান্ড wrinkled lips, হুজ বলতে বোঝাচ্ছে সেই যে পাথরের তৈরি যে মূর্তিটার যে মুখমণ্ডলটা, যে বিশেষ মানে বোঝা যাচ্ছে যেই স্থাপত্যটা দেখা যাচ্ছে, সেই পাটা আছে, মাঝখানের যে বডিটা আছে সেই বডিটা নেই, এবং সেই মাথাটা হচ্ছে পায়ের কাছে অর্ধ নিমজ্জিত অবস্থায় একদম চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে। এবং সেই ফেসটা হচ্ছে সেই ফেসটাকে আসলে বর্ণনা করা হচ্ছে। হুজ ফ্রাউন and wrinkled lips. ফ্রাউন বলতে আমরা যখন কুচকাই মানে ভ্রু কুঞ্চিত বা এই জায়গাটা যে কুচকানো সেরকম বোঝানো হয়েছে, এবং wrinkled মানে হচ্ছে লিপসের কাছে হচ্ছে একটু কুঞ্চিত বা কুচকানো। and sneer of cold comment, এবং স্নিয়ার মানে একটু দাম্ভিকতা যখন মানুষের থাকে, যখন একটু নাক সিটকানো বা একটু কোনো কিছুকে অবজ্ঞা করছে, সেই রকম একটা ব্যাপার আছে তার মধ্যে, ফেসটার মধ্যে। এবং কোল্ড কমেন্ট, এখানে কোল্ড কমেন্ট বলতে বোঝানো হয়, কমেন্ট মানে তো আমরা সবাই জানি কমেন্ট দেয়া, কোন একটা কিছু নির্দেশ দেয়া, কিন্তু এখানে কেন কোল্ড বলা হচ্ছে? কোল্ড ব্যাপারটা হচ্ছে ওয়ার্মের অপোজিট। ওয়ার্ম বলতে আমরা বোঝাই ওয়েলকামিং, বা আপনি ওয়ার্মলি কাউকে রিসিভ করেন। এবং কোল্ড হচ্ছে আমরা বলি না কোল্ড হার্টেড পার্সন, মানে যেই মানুষটার কমেন্টটা হচ্ছে খুব শক্ত হৃদয়ের কোনো মানুষ, বা তার কমেন্টগুলো খুব শক্ত ছিল, মানে কোনো ওয়েলকামিং কোনো কমেন্ট ছিল না। আমরা যখন বলি যে এই লোককে মেরে ফেলো, বা কোনো খারাপ কোনো অর্ডার দেই, কিংবা আমি যখন কাউকে দেশ থেকে তাড়িয়ে দিই, তখন আমার কমেন্টটা কিন্তু কোল্ড কমেন্ট বলা হবে, মানে যেটা কিনা শীতল বা ঠান্ডা। হ্যাঁ, তো এখানে পুরো ফেসের যে বর্ণনা দেওয়া হয়েছে সেখানে দেখে আমরা বুঝতে পারছি যে কুচকানো ছিল, তারপরে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে ভাত ছিল, কিংবা তার মধ্যে একটা দাম্ভিকতা, মানে একটা একটু মুচকে একটা হাসি ছিল, মানে স্নিয়ার অফ, মানে সে আসলে কাউকে যেন অবজ্ঞা করছে, কিংবা একজন দাম্ভিক রাজার মুখটা বা ফেশিয়াল এক্সপ্রেশনটা আসলে যেরকম হয়, এখানের এই যেই মাথাটা বা মুখমণ্ডলটা যে পড়ে আছে, সেই মুখমণ্ডলের মধ্যে যেই এক্সপ্রেশন গুলো, সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি একটা বিষয় খুব সুস্পষ্ট, যে রাজা খুবই দাম্ভিক ছিল, বা যেই মানুষের যেই মূর্তির যে মাথাটা, সেই মাথাটা ফেসটা দেখে বোঝা যাচ্ছে যে সে খুবই একজন অহংকারী এবং দাম্ভিক রাজা ছিলেন।
তারপরে লাইনে বলছে tell that its sculpture will those passions reach। এখানে যিনি আসলে ওই স্কাল্পচারটা মানে ওই জিনিসটা স্থাপত্যটা বানিয়েছে তাকে বলা হচ্ছে স্কাল্পচার, মানে যে স্থাপত্য শিল্পী, মানে যে যিনি এই মূর্তিটা বানিয়েছেন সে খুব ভালো করেই কিন্তু প্যাশনস গুলো পড়তে পেরেছে, মানে তার যে ভেতরের আবেগ, মানে আমি মানুষ হিসেবে কেমন সেটা কিন্তু আমার ফেসে বোঝা যাবে, মানে রাজা মানুষ হিসেবে বা ওজিমেন্ডিয়াস মানুষ হিসেবে কেমন ছিলেন সেটা কিন্তু তার ফেসে খুব স্পষ্ট ছিল। কারণ তার ফেসের মধ্যে আমরা দেখেছি যে কুচকে আছে, সে একটু ক্রূর হাসি দিচ্ছে, একটা শয়তানি রকম একরকম হাসি তার মুখের মধ্যে, কিংবা তার ঠোঁটের পাশে একটু কুচকে আছে। তো সেই সব আসলে যখন একজন শিল্পী একটা মূর্তিতে বা একটা স্কাল্পচারে যখন ফুটিয়ে তুলেন তখন কিন্তু তাকে সেই মানুষটা সম্পর্কে তো স্টাডি করতে হয়, তার ভেতরটা সম্পর্কে জানতে হয়। তো আমাদের ফেস কিন্তু আমাদের ভেতরকে রিপ্রেজেন্ট করে, এবং একজন ভালো কোনো একজন শিল্পী বা একজন সুনিপুণ শিল্পী কিন্তু তার তুলি দিয়ে কিংবা তার শিল্প দিয়ে, যে কোনো শিল্প দিয়ে তিনি কিন্তু তার এক্সপ্রেশনটা বা তার ভেতরে সে আসলে কেমন মানুষ তাকে কিন্তু বাহিরে সেভাবেই দেখা যায়, যে অনেক বেশি দাম্ভিক, তার চেহারায় কিন্তু সেই দাম্ভিকতাটা ফুটে ওঠে, তেমনি যে খুব সরল তার চেহারায়ও কিন্তু আসলে সেই সরলতাটা প্রকাশ পায়। তো এরকম ভাবে আসলে বলা হয়েছে যে আসলে যিনি আর্টিস্ট ছিলেন বা যে স্কাল্পচার ছিলেন উনি কিন্তু খুব সুন্দর করে এই প্যাশনস গুলো, তার ভেতরে যে আবেগগুলো অনুভূতিগুলো কিন্তু রিড করতে পেরেছেন, যার কারণে তিনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। which yet survive, যার মানে এখন পর্যন্ত কিন্তু সেই যে আবেগ, তার যে আর্ট ওয়ার্কটা, তার যে ফেসে যে কারুকার্য বা তার সূক্ষ্ম যে আর্টটা সেটা কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে। stamped on those lifeless things, তার মানে যে চেহারাটা বা আমরা যেই জানি যে ফেসটা কিংবা পা, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু এখন লাইফলেস, এখন কিন্তু তাদের প্রাণ নেই, কিন্তু তবুও এই চেহারার দিকে তাকালে কিন্তু আমরা বুঝতে পারছি যে রাজা আসলে কেমন ছিলেন বা তার কমান্ডটা কেমন, সে কিভাবে মানুষের সাথে রিয়েক্ট করছেন, এই প্রত্যেকটা জিনিস যেন এই লাইফলেস জিনিসও যেন আসলে চমৎকার ভাবে স্ট্যাম্প হয়ে আছে, ফুটে আছে, এখনো সেই চেহারায় খুব সারভাইভ করে আছে, মানে এখনো বেঁচে আছে সেই ব্যাপারগুলো। দ্য হ্যান্ড দ্যাট মকড দেম, এখানে হ্যান্ড বলতে কার হ্যান্ড বোঝাচ্ছে? স্কাল্পচার, মানে যিনি এই মূর্তিটা বা এই স্থাপনাটা বানিয়েছেন, এই ওজিমেন্ডিয়াস এর মূর্তিটা, তো ওনার কথা বলছে যে ওনার হ্যান্ড কিন্তু খুব সুন্দর করে এটাকে মিমিক করেছেন, খুব সুন্দর করে জিনিসটাকে ক্যাপচার করেছেন। and the heart that fed, এবং বলছে যে উনি ওনার হৃদয়কে পরিপূর্ণ করে বা যতটুকু তিনি বুঝতে পেরেছেন সেইভাবে করেই কিন্তু তিনি তৃপ্তি নিয়ে তার কাজটা করেছেন। সো এই দুটো হাত বলতে বোঝাচ্ছে আর্টিস্টের দুটো হাত। সো আর্টিস্টের হাত কিন্তু পুরোপুরি ভাবেই আসলে মক করেছে। মক বলতে আমরা জানি যে ঠাট্টা করা বা মস্করা করা, মক করা কাউকে, হ্যাঁ, মানে রিডিকিউল করা, কাউকে একটু হিউমিলেট করা, হ্যাঁ। কিন্তু এখানে যেটা বোঝাচ্ছে যে তাকে রাজা ঠিক যেরকম ছিল ঠিক সেরকম ভাবেই তিনি আসলে সেই হাতটা দিয়ে উনি ফুটিয়ে তুলেছেন এবং তার হৃদয়টাকে দিয়ে তিনি উপলব্ধি করে সে পুরোপুরি ভাবে এই চিত্রায়নটা করেছেন। And on the pedestal these words appear, এখানে পেডেস্টাল বলতে বোঝানো হচ্ছে যে বেদি বা যেই স্থাপনাটা স্থাপন করার জন্য দেখবেন নিচে একটা জায়গা থাকে। বিশেষ করে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনোখানে যান দেখবেন রাজু ভাস্কর্য কিংবা যে কোনো ভাস্কর্যের নিচে সেটার নাম, সময়কাল বা প্রত্যেকটা জিনিস ডিটেইলড, কেন এটা বানানো হয়েছে, কবে বানানো হয়েছে, কে বানিয়েছে বা কার সম্পর্কে বানানো হয়েছে, সব ডিটেইলড গুলো লেখা থাকে। তো এখানেও একটা বেদি ছিল বা একটা পেডেস্টাল ছিল যেখানে কিছু ওয়ার্ড লেখা ছিল, যেটা এই ওয়ার্ড গুলো অ্যাপিয়ার করছে, দেখা যাচ্ছে। তো কি কি লেখা ছিল পেডেস্টালে? মাই নেম ইজ ওজিমেন্ডিয়াস, কিং অফ কিংস। বলছে আমি রাজা, আমার নাম ওজিমেন্ডিয়াস, আমি হচ্ছে রাজার রাজা। লুক অন মাই ওয়ার্কস, ইয়ে মাইটি অ্যান্ড ডিসপিয়ার। বলেছে আমার কাজ দেখো, আমার কাজের দিকে তাকাও, তুমি হতাশ হয়ে যাবে। আমি এত কিছু তৈরি করেছি, আমি এত পাওয়ারফুল, আমার এত কিছু আছে, তুমি যদি চারিদিকে আমার কাজের দিকে তাকাও তুমি নিজেও হতাশ হয়ে যাবে যে কিভাবে করে সম্ভব এত কাজ
কাজ, আমার তো কিছু নেই। তো এখানে এটা একটা আইরনিক্যাল স্টেটমেন্ট বা আইরনি, কারণ আমরা দেখছি যে ওজিমেন্ডিয়াস একসময় প্রচন্ড দাম্ভিক রাজা ছিলেন এবং যিনি বলছেন তার নিজের মূর্তির নিচেই বা নিজের স্থাপনার নিচেই নিজে লিখেছেন যে আমি রাজার রাজা, আমাকে কেউ হারাতে পারে না, বা আমার অনেক কিছু আছে, তুমি দেখো আমার কাজের দিকে। কিন্তু এখানে আসলে কিছুই নেই। এই পুরো মরুভূমিটা দেখাই যাচ্ছে যে এই মরুভূমিতে কিছুই নেই, শুধুমাত্র এমনকি তার যে স্থাপনাটা সেটাও কিন্তু পুরোপুরি নেই, পুরো অর্ধেক অংশটা আছে, মানে পায়ের জায়গাটা আছে, পুরো বডির জায়গাটা নেই। ইভেন মাথা যেটা ছিল, মুখমণ্ডলের জায়গা, সেটাও ভেঙে চুরে পায়ের নিচে পড়ে আছে। তো এই জিনিসটা আসলে খুবই হাস্যকর, যখন এই নিচে উনি বলছেন যে কিং অফ কিং, মাইটি, আমি খুব পাওয়ারফুল, আমি অনেক মাইটি, আমি রাজার রাজা, এবং আমার কাজের দিকে তাকালে কিন্তু তুমি হতাশ হয়ে যাবে, কারণ আমার এতই কাজ এবং এতই স্থাপনা আমার আছে। নাথিং বিসাইড রিমেইনস, মানে আমি যখন তাকাচ্ছি তখন আমি দেখছি আশেপাশে কিছুই নেই, কিছুই রিমেইনস নেই, কিছুই নেই সেখানে। রাউন্ড দ্য ডিকে অফ দ্য কলোসাল রেক, ডিকে মানে হচ্ছে ক্ষয় হওয়া, মানে এখানে আশেপাশে সবকিছুই ক্ষয়িষ্ণু, মানে কিছুই এখানে নেই, পুরো শুধু ক্ষয় ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অফ দ্য কলোসাল রেক, এবং এই যে বিশাল বড় একটা ভঙ্গুর, ঠিক আছে, এখানে একটা ভাঙা দেখা যাচ্ছে, কলোসাল মানে বিশাল বড় একটা রেক দেখা যাচ্ছে, মানে সবকিছু চূর্ণ বিচূর্ণ একটা স্থাপনা আছে, শুধু সেই স্থাপনাও বা ওজিমেন্ডিয়াস নামে যেই একটা মূর্তি করা হয়েছে সেটাও ভঙ্গুর অবস্থায় আছে, ভেঙে চুরে আছে, চারিদিকে একদম খা খা করছে, আর কিছুই নেই। বাউন্ডলেস অ্যান্ড বিয়ার, মানে বিশাল বড় যে প্রান্তরটা সেটা শুধু বিয়ার, মানে একদম শূন্য, ফাঁকা, খাখা, প্রত্যেকটা জিনিস ক্ষয় হয়ে পড়ে যাচ্ছে, এখানে আর কিছুই নেই, চারিদিকে শুধু ধ্বংসাবশেষ। এরকম একটা কিছুর মাঝখানে যখন আমরা দেখছি আসলে এমন একজন দাম্ভিক রাজা যার নিজের স্থাপনাটাও এখন ঠিক মতো নেই, যে সভ্যতা সবকিছু এখন শেষ হয়ে গিয়েছে, তো এটাই আসলে আমাদেরকে চিন্তা করাচ্ছে যে একসময় এই দাম্ভিক রাজারও কিন্তু এখন পতন হয়েছে, এই দাম্ভিক রাজার কিছুই কিন্তু এখন আর নেই। দ্য লোন অ্যান্ড লেভেল ল্যান্ডস sands stretch far away, লোন বলতে আমরা বোঝাই লোনলি, মানে একদম একাকী, and level sands মানে একদম সমতল, মানে যত দূর চোখ যায়, মানে স্ট্রেচ মানে তো প্রসারিত, যত দূর চোখ যাচ্ছে, far far away, শুধু আমি দেখতে পাচ্ছি একদম নির্জন একটা জায়গা, এবং পুরোপুরি শুধু লেভেল স্যান্ড, মানে শুধুমাত্র মরুভূমি এবং মরুভূমি, বালি আর বালি, এর ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এই ছিল কবিতার লাইন বাই লাইন অ্যানালিসিস, এবং শেষে এসে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পতনটা কত ভয়াবহ। আমরা যত কিছুই করে যাই না কেন, আমরা কিন্তু সারা জীবন বেঁচে থাকতে পারি না, এবং একটা সময় কিন্তু আমাদের ভালো কর্ম বা ভালো কাজের মাধ্যমে মানুষ আমাকে মনে রাখবে। আমার অহংকার, দাম্ভিকতা কিন্তু আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না, যেটা ওজিমেন্ডিয়াসকেও বাঁচিয়ে রাখতে পারেনি। একটা সময় তার মনে হয়েছিল সে রাজার রাজা, এবং সারা জীবন মানুষ তার সামনে সে স্যালুট করবে এবং তাকে ভয় পাবে, তার প্রতাপে সবাই কম্পমান থাকবে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে তার নিজের যেই স্থাপত্য বা তার যেই একটা মূর্তি ছিল সেটাও কিন্তু পুরোপুরিভাবে ধসে গিয়েছে, ধ্বংস হয়েছে। তেমনি আমাদের আশেপাশে তাকালেও আমরা দেখতে পাবো যারাই অনেক দাম্ভিক রাজা বা দাম্ভিকতা দেখিয়ে বা মানুষের উপর জোর খাটিয়ে মানুষের কথা কেড়ে নিয়ে তাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু পতন হয়েছে। এই পতন কিন্তু নিশ্চিত। তাই আপনারা আপনাদের ক্ষণস্থায়ী জীবনের কথা মনে করে এই দাম্ভিকতা বাদ দিয়ে আপনাদের নিজেদের ভালো কর্মগুলো নিয়ে বেঁচে থাকুন। কখনোই নিজের রূপ, নিজের অর্থ সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি সেই সব নিয়ে কখনোই অহংকার করবেন না, দাম্ভিকতা দেখাবেন না, কারণ মানুষের জীবনটা খুবই ক্ষণস্থায়ী। আমরা খুব অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি, এবং এই পৃথিবী থেকে আমাদের প্রত্যেককেই একদিন চলে যেতে হবে, এবং আমাদের সমস্ত জিনিসও হয়তো বা একটা সময় আর মানুষ মনে রাখবে না, অথবা রাখবে, কিন্তু সবসময় কিন্তু বিনয়ী হবে। তো এই লাইন বাই লাইন অ্যানালিসিসের পরে আমার ছাত্রছাত্রীদের জন্য, আপনাদের জন্য আমার একটা প্রশ্ন আছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি মনে করেন মানুষের এই ক্ষণস্থায়ী জীবনটা নিয়ে, এই যে ট্রানজিটরি নেচার অফ পাওয়ার, ক্ষমতাটা যে খুবই ক্ষণস্থায়ী,
আপনাদের কি মনে হয় জীবনে কি কি জিনিস ক্ষণস্থায়ী, এবং আসলে এই ক্ষণস্থায়ী জীবনের কথা মনে রেখে আমাদের কিভাবে আমাদের পথ চলা উচিত সেই সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিনয়ী থাকবেন। ধন্যবাদ।